পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক? মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন? জুলাই সনদে বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে যেই ঘটনাগুলো ঘটেছে তার একটা তালিকাও তারা এখানে সন্নিবেশিত করেছে। তো সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের যেই ব্যাপারটা সেটা তারা উল্লেখ করে নাই। মানে তাহলে এই যে জুলাই সনদের খসড়া বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক? মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন? বা আমার কাছে তো মনে হচ্ছে যে জুলাই সনদ ঘিরে যেই অরাজকতা বা আইনশৃঙ্খলা অবনতির যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যেই আর্মি জেনারেলদের বিরুদ্ধে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, তাদেরও একটা সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি। এবং সেই সাথে আমরা মনে করছি যে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে এড়িয়ে যাওয়ার মানে কি যে ভারতকে আসলে একটু প্রশ্রয় দেয়া কিনা। তো এই যে জনমানুষের আন্দোলন, কিছু আন্দোলনকে আপনি স্বীকৃতি দিবেন আবার কিছু আন্দোলনকে স্বীকৃতি দিবেন না, তাহলে সেটা কিভাবে আপামর জনসাধারণের জুলাই সনদ হয়ে উঠবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। পাশাপাশি যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকেও বারংবার আপনাদের মাধ্যমে বলেছি, আমরা রাস্তায় আন্দোলন করে বলেছি যে আপনারা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারগুলোর সাথে বসেন, তারা কি চায় তাদের মতামতকে আপনারা একটু জানবার চেষ্টা করেন, আপনার আহতদের সাথে বসেন। ৬৭টা বৈঠকে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত হয়েছেন, নিজেরা 5টা বৈঠক করেছেন, কিন্তু একটা বৈঠক জুলাইকে যারা এনে দিল, জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা ঘটাইলো তাদের সাথে আপনাদের বসবার মতো সময় হলো না। এটা আসলে আমরা অত্যন্ত একটা আফসোস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন তাদেরকে আপনি বিবেচনায় রাখছেন না, তাদের কথা আপনি শুনছেন না। এটা আসলে ধিক্কার আপনাদের প্রতি। আর জুলাই সনদ আসলে একটা সনদ কিভাবে তৈরি হয়? যখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে এসে পৌঁছে যে আমরা এই বিষয়গুলো তে একমত পোষণ করছি এবং সেই কেন্দ্রিক একটা খসড়া হয় এবং রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হয়। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ মানে কোনো সনদ বাস্তবায়িত হয়? মানে আপনি একটা জিনিস মানছেন না, আবার কেউ একটা জিনিস মানছে, সেটা তো একটা রাজনৈতিক সমঝোতা হতে পারে, সেটাকে আপনারা সর্বোচ্চ রাজনৈতিক সংকলন বলতে পারেন, সেটা কোনোভাবেই রাজনৈতিক সনদ হতে পারে না। এটা আমরা মনে করছি যে এটা একটা রাজনৈতিক সনদ। তো এর পাশাপাশি যেই ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে এই জুলাই সনদে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে, যে আপনার আনুপাতিক যেই নির্বাচনের কথা বলা হয়েছে, যে সংসদে 100 আসন উচ্চকক্ষের কথা বলা হয়েছে বা প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা হয়েছে, এই বিষয়গুলোতে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে। তো নোট অফ ডিসেন্ট যেই বিষয়গুলোতে আসে, এখন আপনি কি করবেন? এই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, পরবর্তী সংসদের কাছে আপনি এটাকে হস্তান্তর করবেন একটা গণভোটের মাধ্যমে, পরবর্তীতে তারা গিয়ে আইন করবে। এখন আপনি কি এই যে জনগণের কাছে যে গণভোটটা উপস্থাপন করবেন, সেই গণভোটে কি আপনি এই 84টা বিষয়ে যে ঐক্যমত পোষণ করেছে তারা, এই 84টা বিষয়েই কি আপনি প্রত্যেকের কাছ থেকে হ্যাঁ না ভোট নেবেন, নাকি সামগ্রিক একটা হ্যাঁ না ভোটের আপনি ব্যবস্থা করবেন? বাস্তবিক অর্থে তো আসলে 84টা বিষয়ে হ্যাঁ না ভোট নেওয়ার মতো আসলে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র এই জুলাই সনদের এই পুরো খসড়াটার উপরেই আপনি হ্যাঁ না ভোট দেন এবং পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে তারা তো অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়েই রেখেছে যে আমরা এই বিষয়গুলোতে একমত না, সুতরাং সেক্ষেত্রে তাদের তো কোনো দায়বদ্ধতা থাকলো না যে আমরা এই বিষয়গুলো মানলাম বা মানলাম না, সুতরাং তাদেরকে তো সেই বিষয়ে দোষ দেওয়া যাবে না। সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো জুলাই সনদ হতে পারে না।